নমস্কার। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নিয়ে। নামটা শুনলেই প্রথমে একটা প্রেমের গল্প মনে আসে, তাই না? হ্যাঁ, কিন্তু দেখুন, এটা শুধু একটা প্রেমের গল্প ঠিক নয়। আমাদের হাতে যে বিভিন্ন লেখা বা বিশ্লেষণ আছে, সেগুলো দেখলে বোঝা যায় এর গভীরতা অনেক বেশি। ঠিক, প্রেম তো আছেই, কিন্তু তার সাথে আধুনিকতা, দর্শন, তৎকালীন সমাজের একটা ছবি, সব মিলিয়ে বেশ জটিল একটা ব্যাপার। একদম। এটা আসলে শুধু অমিত রায় আর লাবণ্য দাশের গল্প না, এটা ওই সময়ের মানে বিংশ শতকের শুরুর দিকের শিক্ষিত বাঙালি সমাজের মনস্তত্ত্ব, তাদের নিজেদের খোঁজার চেষ্টা। আর ওই আদর্শ আর বাস্তবের মধ্যে যে একটা টানাপোড়েন থাকে, সেটাও। ঠিক তাই। আমাদের আজকের আলোচনার লক্ষ্য থাকবে এই বিষয়গুলোকে একটু সহজ করে তুলে ধরা। আচ্ছা, তাহলে শুরু করা যাক অমিত রায়কে দিয়ে। বিলেত ফেরত ব্যারিস্টার, খুব স্মার্ট, কেতাদুরস্ত, আবার যুক্তিবাদীও। কিন্তু ভীষণ রোমান্টিকও। এই দুটো ব্যাপার একসাথে থাকাতেই তো চরিত্রটা এত ইন্টারেস্টিং। হ্যাঁ, তো শিলং পাহাড়ে এক দুর্ঘটনায় আলাপ হলো লাবণ্য দাশের সাথে। আচ্ছা, এই যে অমিতের আধুনিকতা, এটা কি শুধুই বাইরের ব্যাপার ছিল? মানে একটা মুখোশ? দারুণ প্রশ্ন তো। দেখুন, কিছুটা হয়তো ছিল। অমিতের কথাবার্তা, চালচলন একটা দেখানোর ব্যাপার ছিল। কিন্তু লাবণ্যর সামনে এসে মানে তার ব্যক্তিত্বের সামনে এসে অমিতের ওই আধুনিকতাও যেন একটু অন্যরকম হয়ে যায়। লাবণ্য চরিত্রটা কেমন? লাবণ্য, সে তো বিদুষী, খুব সেন্সিটিভ আর নিজের আত্মসম্মানবোধ প্রবল। তার কাছে প্রেমটা নিছক উত্তেজনা নয়, একটা গভীর উপলব্ধির ব্যাপার। এখানেই তো সংঘাতটা শুরু হয়, তাই না? হ্যাঁ, বিভিন্ন লেখাতেও এই পার্থক্যটার কথাই ঘুরে ফিরে আসে। ওদের ব্যক্তিত্ব, জীবন দর্শন বেশ আলাদা। অমিতের আবেগ যেমন উচ্ছ্বসিত, কাব্যিক, লাবণ্য সেখানে অনেক শান্ত, স্থির, বাস্তববোধটা তার বেশি। অমিত নিজেই তো স্বীকার করেছে, লাবণ্যের সাথে তার প্রেম দিঘির জলের মতো। সাঁতার কাটার জন্য ভালো, কিন্তু ঘরে আনা যায় না। ঠিক, এই উপমাটা এটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাটার মধ্যেই কি সম্পর্কের ভবিষ্যৎটা লেখা ছিল? কি মনে হয়? অনেকাংশেই এটা একদিক দিয়ে অমিতের রোম্যান্টিক ভাবনার সীমাবদ্ধতা দেখায়, আবার লাবণ্যের প্রতি তার মুগ্ধতাও প্রকাশ করে। আর লাবণ্য, সে কি বুঝতে পেরেছিল এটা? আমার তো মনে হয় লাবণ্য বুঝেছিল যে অমিতের এই বাঁধন ছাড়া প্রেম, এটাকে রোজকার জীবনের ছকে বাঁধা খুব কঠিন। হয়তো তাদের আত্মিক টানটা সংসারের চাপে হারিয়ে যাবে। সেই জায়গা থেকেই কি সে সরে দাঁড়ায়? হ্যাঁ, সম্ভবত সেই উপলব্ধি থেকেই সম্পর্কটাকে হয়তো তার কাব্যিক মহিমাতেই বাঁচিয়ে রাখতে চেয়েছিল। আর ঠিক এই সময়েই গল্পে কেতকী মানে কেটি এসে হাজির হয় শিলংয়ে, অমিতের পুরনো পরিচিতা। হুম, এবং সে এসে অমিতের দেওয়া আংটি দেখিয়ে নিজের দাবি জানায়। আর শেষ পর্যন্ত অমিত তাকেই বিয়ে করে। এই কেতকী চরিত্রটাকে কিভাবে দেখা যায়? শুধু একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে? না না, তার চেয়ে বেশি কিছু। কেতকী যেন অমিতের জীবনের সেই বাস্তবতার দিকটা, যেটাকে সে হয়তো এড়িয়ে যেতে চাইছিল। মানে? মানে কেতি সামাজিকভাবে অনেক বেশি মানানসই অমিতের ব্যারিস্টার জীবনের সাথে। তার সাথে জীবনটা সহজ, স্বাভাবিক, কিন্তু লাবণ্যের সাথে যে গভীর আত্মিক যোগ ছিল। সেটা কেতকীর সাথে নেই। একদম। রবীন্দ্রনাথ এখানে যেন প্রেমের দুটো আলাদা রূপ দেখাচ্ছেন। একটা মনের খুব গভীরে বয়ে চলা নদীর মতো, অন্যটা সংসারের প্রয়োজনে তৈরি পুকুরের মতো। আচ্ছা, যোগমায়া চরিত্রটির কথাও তো অল্প করে আসে। উনি কি পুরনো ঐতিহ্যের প্রতীক? হ্যাঁ, যোগমায়াকে পুরনো দিনের মূল্যবোধ বা ঐতিহ্যের ধারক হিসাবে দেখা যেতে পারে। তিনি এই নতুন ধরনের সম্পর্কের জটিলতাগুলো সাক্ষী থাকেন। তাহলে উপন্যাসের মূল কথাটা দাঁড়াচ্ছে যে ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা বা অধিকার প্রতিষ্ঠা করা নয়। ঠিক, কিছু প্রেম শুধু অনুভবে বেঁচে থাকে, স্মৃতিতে, মনের গভীরে সেটা একটা কবিতার মতোই থেকে যায়। অমিতের কাছে লাবণ্য যেন তার জীবনের সেই শেষের কবিতা, যা লেখা হয়ে গেছে, কিন্তু রোজকার জীবনে হয়তো সেটার আবৃত্তি হয় না। ঠিক বলেছেন। এখানেই উপন্যাসটার দার্শনিক গভীরতা, আত্মিক প্রেমের খোঁজ, ব্যক্তির স্বাধীনতা, আবেগ বনাম যুক্তি, আদর্শ বনাম বাস্তব, এই সব দ্বন্দ্বগুলোই উঠে আসে। রবীন্দ্রনাথের ভাষার ব্যবহারও তো অসাধারণ। ওই যে কথাটা, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। হ্যাঁ, দারুণ কথা। অমিতের চরিত্র, তার ভেতরের দ্বিধা, তার ফ্যাশন আর স্টাইলের এই টানাপোড়েন, সবই যেন এই দর্শনেরই প্রতিফলন। আর পুরো ব্যাপারটাই ঘটছে সেই সময়ের শিক্ষিত বাঙালি সমাজের পটভূমিকায়। যারা পশ্চিমী আধুনিকতা আর নিজেদের ঐতিহ্যের মধ্যে একটা পথ খুঁজে বেড়াচ্ছে।
তার মানে শেষের কবিতা আসলে একটা অসমাপ্ত প্রেমের গল্পের আড়ালে জীবন আর সম্পর্কের নানান জটিল স্তর নিয়ে কথা বলে। এটা আমাদের ভাবায় যে প্রেম কত রকমের হতে পারে, সম্পর্ক কতটা গভীর হতে পারে, আর নিজেকে খুঁজে পাওয়ার রাস্তাটা কতটা কঠিনও হতে পারে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। আজকের এই সময় দাঁড়িয়ে যেখানে সম্পর্কগুলো হয়তো আরও দ্রুত বদলাচ্ছে, সেখানে এই উপন্যাসের মতো আত্মিক প্রেম বা আদর্শ আর বাস্তবের এই সংঘাত, এগুলোর প্রাসঙ্গিকতা কোথায়? এটা একটা খুব ভালো প্রশ্ন। আজকের পৃথিবীতে মানুষ এই ধরনের দ্বন্দ্বের মুখোমুখি হলে কি একই রকম পথ বেছে নেবে, নাকি কোনো নতুন সমীকরণ তৈরি হবে? এটা সত্যি আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।